আমরা সকলেই জেনে থাকি যে এই মাসের একদম শেষের দিকেই কিন্তু বাজারে উঠতে শুরু করে পাকা আম। আর গেল কয়েক বছর ধরেই আমরা দেখেছি উৎপাদনের প্রথম সারিতে রয়েছে নওগাঁ, এবং সেখানকার আম বাজারে উঠতে কিছুটা সময় লাগে, যদিও আরও কিছুটা সময় এখনো লাগবে। তবে হ্যাঁ, গাছে কিন্তু আম পরিপক্ক হয়ে গেছে। এবং কিরকম পরিপক্ক হচ্ছে এ ব্যাপারে বিস্তারিত জানবো। আমরা নওগাঁয় যাব, আমাদের সহকর্মী শফিক ছোটন আছে সেখানে। শফিক, শুভ সকাল। শুভ সকাল শফিক। হ্যাঁ, শুভ সকাল কলি এবং এমদাদ আপনাদেরকে। আসলে আমি এখন পোরশায় আছি নওগাঁর। এই অঞ্চল জুড়ে শুধু আমের বাগান আর বাগান। যদি ক্যামেরার মাধ্যমে সিয়াম দেখায় যে আম কিভাবে ধরে আছে এবং কিভাবে পরিপক্ক হচ্ছে, চাষিরা যত্ন নিচ্ছেন। এই আমগুলো আর মাসখানেক পরে বাজারে উঠবে। আপনারা যেটি বলছিলেন যে নওগাঁর আম কিছুটা দেরিতে বাজারে আসে, এবং সত্যি তাই। যে আমগুলো দেরিতে আসে সেগুলো আধুনিক জাত, কিন্তু কিছু কিছু আম ইতিমধ্যেই বাজারে আসার মতো পরিপক্ক হয়ে গেছে, এবং সেগুলো 22 তারিখ থেকে বাজারে সরবরাহ করা হবে। যেমন গুটি জাতের আম এবং ল্যাংড়া ফজলি, নাগ ফজলি, এই আমগুলো আগে আসবে। কিন্তু যে আমের জন্য দেশবাসী অপেক্ষা করে এবং দেশের বাইরে যেগুলো রপ্তানি হয় সেগুলোর মধ্যে বাড়ি ফোর, ব্যানানা ম্যাঙ্গো, গৌরমতি, এবং সবচেয়ে বেশি সুস্বাদু এবং সবচেয়ে বেশি চাহিদা উৎপাদনের দিক থেকেও বেশি যে আমটি, সেটি হলো আম্রপালি। এই আম্রপালি আমটি আসতে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং এর মধ্যে এই আমগুলো সুমিষ্ট হবে, টসটসে হবে এবং রসালো হবে। বাজারে চাহিদা যাই থাক, কিন্তু এই আমের চাহিদা সবচাইতে কিন্তু বেশি। আমি যদি একটু দেখাই যে ফলনের দিক থেকে কিন্তু এবার যে খরা হয়েছে, সেই খরার কারণে ফলনের কিছুটা ক্ষতি হয়েছে। চাষিরা বলছেন এখনো যে ফলন আছে এখানে বাগানে, তাতে করে কিন্তু যে চাহিদা, অর্থাৎ প্রতি বছর যে উৎপাদন হয়, সেই উৎপাদনের দিক থেকে কিন্তু কোনোভাবেই কমতি হবে না। কেননা নওগাঁ জেলায় প্রতি বছর বাগানের সংখ্যা বাড়ছে, বাগানের পরিধি বাড়ছে, এবং একই সাথে গাছের পরিধি বাড়ছে। আজকে যে গাছ বা এবছর যে গাছ আম দিবে 15 থেকে 20 কেজি, আগামী বছর সেই গাছ কিন্তু কমপক্ষে 30 থেকে 35 কেজি আম দিবে। অর্থাৎ প্রতি বছর যেভাবে বাগান বাড়ছে এবং যেভাবে ফলন বাড়ছে, তাতে করে অল্প দিনের মধ্যেই নওগাঁ জেলা যেভাবে আম উৎপাদনের শীর্ষে গেছে, আগামী দিনে হয়তোবা এই আম উৎপাদনের জন্য রেকর্ড তৈরি করবে। এবং এরকমই একটি অবস্থা আমরা দেখছি নওগাঁর পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা, ধামইরহাট, এই অঞ্চলটাকে ঠাঠা বরেন্দ্র অঞ্চল বলে। এমদাদ, এবং আপনাদেরকে বলে রাখি যে এই অঞ্চলে আসলে এক ফসলের জমি, মোটামুটি সবগুলোই এক ফসলের জমি। শুধুমাত্র বৃষ্টি নির্ভর যে চাষাবাদ, সেটিতেই চাষিরা সীমাবদ্ধ ছিল। সেই সংকট থেকে উত্তরণের জন্য এখানকার চাষিরা কিন্তু আম উৎপাদন শুরু করেছিলেন, এবং সেটি কিন্তু তারা বাধ্য হয়ে এই আম উৎপাদন শুরু করেছিলেন। আম উৎপাদনে গিয়ে যেটি দেখলেন যে আসলে সবুজ সোনা ফলে এখানে, শুধু আম বলা চলে না। এখানে 1 বিঘা জমিতে ধান চাষ করে কিংবা গম চাষ করে অথবা সবজি চাষ করে তারা বছরে যে পরিমাণ আয় করতে পারতেন, আম উৎপাদন করে তারা বছরে তার থেকে 5 থেকে 7 গুণ আয় করতে পারেন। অর্থাৎ বছরে একবার ফলন দিলেও এই আম তাদের অর্থনীতির চাকা বদলে দিছে, অর্থনীতির চাকা ঘুরে দিয়েছে। আসলে বলা চলে তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। এমদাদ এবং লোপা, আরেকটি জিনিস বলে রাখি যে নওগাঁর পোরশাতেই সর্বপ্রথম এই আম উৎপাদন শুরু হয়েছিল, এবং ক্রমান্বয়ে সেটি বিভিন্ন উপজেলায় ছড়িয়ে গেছে। এখানকার চাষিরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ী এবং আম ব্যবসাকে কেন্দ্র করে যারা সম্পৃক্ত হয়েছেন, তাদেরও কিন্তু জমজমাট বেচাকেনা এবং জমজমাট তারা কিন্তু আয় করতে পারছেন, এবং সারা দেশে এখান থেকে আম সরবরাহ হয়। যখন সরবরাহ হয়, অর্থাৎ জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত যে আমগুলো এখানকার বাগান থেকে সারা দেশে সরবরাহ হয়, তখন হাজার হাজার মানুষের এখানে সমাগম ঘটে। বিশেষ করে পোরশার সরাইগাছি মোড় এবং সাপাহার সদরে যে হাটগুলো বসে, সেই হাটে কিন্তু বেশ মানুষের জমজমাট বেচাকেনা এবং সমাগম আমরা দেখতে পাই। শফিক, আপনাকে ধন্যবাদ।